আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার 6 নাম্বার শুরু করব আজ আমরা। চ্যাপ্টার 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের 10 লাঞ্চার 14 মার্কের কোশ্চেন আসবে। তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডটা স্পষ্ট দেখা যায় কিনা একটু কমেন্টস করে জানাও। আমরা সরাসরি চ্যাপ্টারের অঙ্কে চলে যাব। সবাই একটু দ্রুত কমেন্টস করো আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টস করো। ওকে, অ্যাকাউন্টিং সিস্টেম এন্ড স্পেশাল লেজার চ্যাপ্টারটা করতে শুরুতে যে রুলস গুলো জানা দরকার, আমরা সরাসরি রুলসে চলে আসব। এখানে আমাদের পারপিচুয়াল পিরিয়ডিক্যাল একটা সিস্টেম বলে কথা আছে। পারপিচুয়াল এবং পিরিয়ডিক্যাল সিস্টেম বলে একটা কথা আছে। তো পণ্য হিসাবভুক্তকরণের পদ্ধতি দুটি। পণ্য হিসাবভুক্তকরণের পদ্ধতি আমরা জানি দুইটা। নাম্বার 1 পিরিয়ডিক্যাল সিস্টেম, নাম্বার 2 পারপিচুয়াল সিস্টেম। এই চ্যাপ্টারের ম্যাথটা আমাদের করতে হলে এই পারপিচুয়াল পিরিয়ডিক্যাল সিস্টেমের জাবেদাটা ক্লিয়ার থাকতে হবে। তো সরাসরি আমরা জাবেদার নিয়মে চলে আসছি। পারপিচুয়াল এবং পিরিয়ডিক্যাল সিস্টেমের জাবেদার নিয়মটাই চলে আসি। শুরুতেই নাম্বার 1 পারচেজ গুডস অন ক্যাশ অবলিক ক্রেডিট। পারচেজ গুড পণ্য ক্রয় ক্যাশেও হতে পারে, অন ক্রেডিট বাকিতেও হতে পারে। যদি পিরিয়ডিক্যাল সিস্টেমে আমরা জার্নাল করি, জাবেদ হবে পারচেজ ডেবিট, ক্যাশে পারচেজ করলে ক্যাশ ক্রেডিট, বাকিতে করলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারপিচুয়াল সিস্টেম মানে পারচেজ নামগুলো কোথাও লেখা যাবে না। পারচেজ নামের পরিবর্তে লিখতে হবে সব মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই জাবেদাগুলো সবই তোমাদের জানা কথা, আমি আরেকবার রিপিট করছি। পারচেজ রিটার্ন পারচেজের উল্টা হয়, পারচেজ রিটার্ন পারচেজের উল্টা। যদি পারচেজটা ক্যাশে হয়, রিটার্নও ক্যাশে হবে। যদি পারচেজটা অন ক্রেডিট বাকিতে হয়, তাহলে রিটার্নটাও বাকি অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল আসবে। এন্ড পারচেজ রিটার্ন ক্রেডিট। ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। পারচেজ নামগুলো লেখা যাবে না। পারপিচুয়াল সিস্টেম মানে পারচেজের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা চলে আসবে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেজ রিটার্নের পরিবর্তে। পেড ফ্রাইট ইন, ফ্রাইট ইন মানে হলো ক্রয় পরিবহন। তাহলে ক্রয় পরিবহন পরিশোধ করছি, তাহলে যাবে হবে ফ্রাইট ইন ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। ফ্রাইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই জায়গাটায় যখন পারপিচুয়াল সিস্টেমে করব, তখন হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। পেইড অ্যাকাউন্টস পেয়েবল উইথ ডিসকাউন্ট। ডিসকাউন্ট টাইমের মধ্যে যদি পাওনাদারকে পরিশোধ করা হয়, তাহলে পাওনাদারকে পরিশোধ করলে নরমালি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট হয়। এটা সবাই জানে। পাওনাদারকে পরিশোধ, পাওনাদার দায় পরিশোধ হচ্ছে, দায় হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পেলে দায় ডেবিট হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নগদ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। ডিসকাউন্ট টাইমের মধ্যে হচ্ছে, তাহলে পারচেজ ডিসকাউন্টটা ক্রেডিট হবে। আর ডিসকাউন্ট টাইমের মধ্যে যদি না হয়, তাহলে পারচেজ ডিসকাউন্ট নামটার হিসাবে আসবে না। দেন পাওনাদারকে পরিশোধ, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই যে বলছিলাম পারচেজ হিসাবগুলো লেখা যাবে না কোথাও, পারচেজের পরিবর্তে সব জায়গায় লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে পারচেজ ডিসকাউন্ট নামটা লেখা যাবে না। যখন পারপিচুয়াল সিস্টেমে করব, সেখানে লিখবো আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। সেলস গুডস অন ক্যাশ অবলিক ক্রেডিট। সেলস গুড বাকিতে বিক্রয়, ক্যাশে অথবা যদি বাকিতে হয় তো ক্যাশে বিক্রয়, নরমালি বিক্রয় করলে নগদ আসে, তো ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। আর বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। বাকিতে বিক্রয় করলে কারো কাছে টাকা পাওয়া যাবে, আমরা পাবো মানে প্রাপ্য সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আয় বাড়ছে সেলস ক্রেডিট। যখন পারপিচুয়াল সিস্টেমে করব, বিক্রয়ের সময় দুটি জাবেদা। প্রথমটা সেম, পিরিয়ডিক্যালি যা পারপিচুয়ালও তাই।
সেকেন্ড আরেকটি জাবেদা হবে কস্ট প্রাইজের জন্য। বিক্রয়ের সময় দুটি মূল্য দেওয়া থাকবে, একটা বিক্রয় মূল্যের জন্য আর একটা কস্ট প্রাইজের জন্য। একটা বিক্রয় মূল্য থাকবে আর একটা তার কস্ট প্রাইস থাকবে। এই কস্টের জন্য জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ব্যয় বাড়ছে ব্যয় ডেবিট। আর পারপেচুয়াল সিস্টেমে পণ্যগুলোকে সম্পদ রূপে হিসাবভুক্ত করা হয়, তাহলে বিক্রয়ের ফলে সম্পদ কমে যাচ্ছে, সম্পদ ক্রেডিট। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে ক্রেডিট। বিক্রয়ের ফলে সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পেলে সম্পদ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। সেলস রিটার্ন, সেলস এর উল্টা জাবেদা, তাহলে সেলস রিটার্ন ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বিক্রয় যেভাবে হবে রিটার্নটাও সেম ভাবে হবে। বিক্রয় ক্যাশে হলে রিটার্নও ক্যাশ, বাকি হলে রিটার্নও বাকি। বিক্রয় এবং বিক্রয় ফেরতের সময় দুটি করে জাবেদা হয়। তাহলে প্রথমটা সিম্পলি আমরা পিরিয়ডিক্যাল সিস্টেমে যে জাবেদাটা দিচ্ছি, প্রথম জাবেদা পারপেচুয়াল সেম, তাহলে সেলস রিটার্ন ডেবিট, ক্যাশ অবলিক অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেন কস্টের জাবেদাটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখানে সেলস ডেবিট পক্ষ, তার মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। বিক্রয় করেছিলাম, ফেরত আসলো, তাহলে সম্পদটা আমার কাছে আবার ব্যাক আসছে, তাহলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড হবে ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। পেইড ফ্রাইট আউট, বিক্রয় পরিবহন, জাবেদা হবে ফ্রাইট আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ফ্রাইট আউট বিক্রয় পরিবহন একটা খরচ, তাহলে খরচ পরিশোধ করে দিচ্ছি, খরচ বাড়ছে, খরচ ডেবিট। নগদে পরিশোধ করছি, ক্যাশ ক্রেডিট। পিরিয়ডিক্যালেও যা পারপেচুয়ালও তাই, শুধুমাত্র মনে রাখবা কুরাই রিলেটেড অল টাইম, কুরাই রিলেটেড সব সময় আমাদের জাবেদাই হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কুরাই চার ধরনের যে এন্ট্রি বলা আছে, কুরাই রিলেটেড এন্ট্রি চারটাই হয় সর্বোচ্চ, বিক্রয় রিলেটেডও চারটা এন্ট্রি। তো বিক্রয়ের সময় শুধু বিক্রয় আর বিক্রয় ফেরতের সময় মার্চেন্ডাইজ হবে, বাট ফ্রাইট আউট বিক্রয় পরিবহন, পিরিয়ডিক্যালও যে জার্নাল ফ্রাইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, এন্ড পারপেচুয়ালও একই জার্নাল ফ্রাইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল উইথ ডিসকাউন্ট, ডিসকাউন্ট টাইমের মধ্যে যদি টাকা পাওয়া যায়, তাহলে ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, এখানে ব্যয় হচ্ছে, বিক্রয় করেছিলাম টাকা পাচ্ছে ডিসকাউন্টে, তাহলে নগদ আসছে ক্যাশ ডেবিট। এই ডিসকাউন্ট আমরা দিচ্ছি, আমাদের জন্য ব্যয়, ব্যয় বাড়লে ব্যয় ডেবিট হয়, তাহলে সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। পারপেচুয়ালও সেম যাবে, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই যে পিরিয়ডিক্যাল এন্ড পারপেচুয়াল সিস্টেমে আমি যে জার্নালগুলো দিয়েছি, আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করতে এইগুলাই পাবো, ম্যাক্সিমাম অঙ্কে এইগুলাই পাবো। তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, রুলস এর একটা স্ক্রিনশট দেওয়া হলে একটু কমেন্টস করে জানাই দাও, ওকে লিখে দাও। রুলস এর একটা স্ক্রিনশট দেওয়া হলে, ফোনের একটা স্ক্রিনশট দেওয়া হলে কমেন্ট একটু ওকে লিখে দাও। আমরা ক্যাশ রিসিভ জার্নাল করব, ক্যাশ রিসিভ জার্নালের নিয়ম ফর পারপেচুয়াল সিস্টেম। পারপেচুয়াল সিস্টেমে ক্যাশ রিসিভ জার্নালের শুরুতে ডেট হবে, এটা ইকুয়েশন থেকে সহজ। ইকুয়েশনে যেমন জাবেদা পারলে ইকুয়েশন পাওয়া যায়, ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট এগুলাও জাবেদা পারলে পাওয়া যায়। তবে ইকুয়েশনের ঘরগুলো অনির্দিষ্ট, যে কতগুলো কলাম কাটতে হবে এটা অনির্দিষ্ট, কিন্তু ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল ঘরগুলো নির্দিষ্ট। অলওয়েজ এই ছকটি হবে, এই ছকটা মুখস্থ করে নিবা, তারপর আমি বেসিকটা বোঝাবো। ক্যাশ রিসিভ জার্নাল, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ সবসময় ডেবিট হবে, নগদ পক্ষ কি হবে, ডেবিট হবে। বিবরণ ঘরে ক্যাশ কথা লেখা যাবে না, ক্যাশের খতিয়ানের মতো। ক্যাশের খতিয়ান যখন করি ক্যাশ কোথাও লেখা যায় না, উল্টো নামগুলো লিখতে হয়। এখানে তেমন আমরা ক্যাশ কথাটা কোথাও লিখবো না, তাহলে ক্যাশ রিসিভ মানে নগদ প্রাপ্তি, ক্যাশ অলওয়েজ ডেবিট হবে, তাহলে বিবরণ ঘরে লিখতে হবে অ্যাকাউন্টস ক্রেডিটেড। ক্যাশ নামটা তো লেখা যাবে না, তাহলে ক্রেডিট হিসাব যেটা পক্ষ হবে হিসাবের ঘরে সেটা লিখবো, তাহলে অ্যাকাউন্টস ক্রেডিটেড। রেফারেন্স ইনভয়েস নাম্বার, ডেবিট পাশে ঘর হবে ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট নামে, ডেবিট পাশে দুইটা ঘর হবে, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট। ক্রেডিট সাইডে অলওয়েজ এই তিনটা ঘরই হবে, সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল, আদার্স। ক্রেডিট সাইডে অলওয়েজ এই তিনটা ঘরই হবে, সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড আদার্স। জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমরা পারপেচুয়াল সিস্টেমে বিক্রয় দুটো জাবেদা দেখে আসছি। এখানে
নরমালি যদি বিক্রয়ের জাবেদা করা হয় ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর কস্টের জাবেদার জন্য আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কস্টের টাকার জন্য একবারে ঘরের মধ্যে বসে যাবে। তাহলে এই ক্যাশ রিসিপ্টের মধ্যে আসলে নির্দিষ্ট কিছু কথা বসে। কি কি বসে? প্রথমে বিনিয়োগ করা হয়, টাকা বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করি, তাহলে ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট দ্য বিজনেস, এই একটা লেনদেন, জাবেদা হয় ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ রিসিপ্ট জার্নাল মানে শুধু নগদ প্রাপ্তিগুলো বসবে। এভাবেও বলা যায় যে জাবেদায় ক্যাশ ডেবিট হবে অনলি সেই এন্ট্রিগুলো এখানে বসবে। তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল নামে কোনো ঘর হবে না, তো সেগুলো বসে যাবে আদার্স এর ঘরে। এভাবে যদি বিক্রয়ের জাবেদা করি তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এই যে ক্যাশ আর সেলস, বাকিতে বিক্রয় করেছিলাম, পরবর্তীতে টাকা পাইলে জাবেদা হয় ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট টাইমের মধ্যে হলে সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আরো দুই একটা এক্সট্রা ঘটনা আসে যার ফলে নগদ আসে, যেমন সুদ বাবদ নগদ প্রাপ্তি, সুদ বাবদ নগদ প্রাপ্তি ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে ক্যাশের ঘরে বসবে, ক্রেডিট পাশে যে নামগুলো পাবো না সেগুলো সব আদার্স এ বসবে। অলওয়েজ ক্যাশ রিসিপ্ট জার্নাল মানে ঘরটা এমনই হবে, কখনোই চেঞ্জ হবে না। যদি আমরা পারপিচুয়াল সিস্টেমে করি ছকটা এমনই হবে, কখনোই পরিবর্তন হবে না। ওকে, ছকটা মুখস্থ করে নিতে হবে। ফর পিরিয়ডিক্যাল সিস্টেম, পিরিয়ডিক্যাল এন্ড পারপিচুয়াল সেম, শুধু এই কলামটু হয় নাই, দেখো শুধুমাত্র এই কলামটা হয় নাই, বাকিটা সেম। তাহলে পারপিচুয়াল এন্ড পিরিয়ডিক্যাল সেম সিস্টেম। আমরা পুরো চ্যাপ্টারের রুলসটা নিয়ে আলোচনা করব আগে। ক্যাশ পেমেন্ট জার্নালের নিয়ম ফর পিরিয়ডিক্যাল সিস্টেম। এখানে ক্যাশ পেমেন্ট নগদ পরিশোধ, তাহলে নগদ চলে যাবে মানে ক্যাশ ক্রেডিট হবে, তাহলে ক্যাশ ক্রেডিট হবে, তাহলে বিবরণ ঘরে সব ডেবিট পক্ষের নাম লিখবো। তাহলে যার অঙ্ক করব সেটা যা হবে তার উল্টো পক্ষের নাম লিখতে হবে বিবরণে। ক্যাশ পেমেন্ট ক্যাশ ক্রেডিট হবে, তাহলে বিবরণে লিখবো অ্যাকাউন্টস ডেবিটেড। রেফারেন্স ইনভয়েস, ডেবিট পাশে হবে পারচেজ, যদি আমরা পিরিয়ডিক্যালি করি তাহলে পারচেজ অ্যাকাউন্টস পেয়েবল আদার্স, ক্রেডিট সাইডে হবে ক্যাশ এন্ড পারচেজ ডিসকাউন্ট। তাহলে পারচেজ করলে নগদ চলে যায়, পাওনাদারকে পরিশোধ করলে নগদ চলে যায়, এই ধরনের এন্ট্রি যে মাধ্যমে নগদ চলে যাবে শুধু সেইগুলোই এই হিসাবে আসবে। তোমরা রুলসটার এই যে আমরা ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্টের যে রুলসটা দেখলাম এটাও একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, পিরিয়ডিক্যাল সিস্টেমের পরে আমরা চলে আসি পারপিচুয়াল সিস্টেমে। পারপিচুয়াল সিস্টেম মানে শুধুমাত্র এই পারচেজ নামটা হবে না, পারচেজের রিপ্লেসমেন্ট হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পারচেজ ডিসকাউন্ট নামটা হবে না, সেখানে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে আমরা জানি পারপিচুয়াল সিস্টেম মানে পারচেজ রিলেটেড কোনো হিসাব হয় না, পারচেজের পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে পারচেজের পরিবর্তে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তাহলে পারচেজের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, পারচেজ ডিসকাউন্টের পরিবর্তেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, পারচেজ জার্নালের নিয়ম, এই পারচেজ জার্নাল সেল জার্নাল এটা থেকে 4 মার্ক আসবে, ক্যাশ রিসিভড আর পেমেন্ট এর মধ্যে থেকে যে কোনো একটা 10 মার্ক আসবে, আর পারচেজ জার্নাল সেল জার্নাল থেকে আসবে আমাদের 4 মার্কের অঙ্ক। তো দেখো পারচেজ জার্নালের নিয়ম, এক ধারা পারচেজ জার্নাল হয়, তাহলে পারচেজ বাকিতে ক্রয়, শুধু এখানে বলবে অনলি বাকিতে ক্রয়, তাহলে বাকিতে ক্রয় করলে যাবে হয় পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যদি এটা পারপিচুয়ালে করি তখন পারচেজ নাম না লিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বহুঘরা বিশিষ্ট পারচেজ জার্নালের নিয়ম, তাহলে বহুঘরা বিশিষ্ট এখানে ডেবিট সাইডে যত প্রকার সম্পত্তির নাম থাকবে অঙ্কে ততগুলো নাম লিখবো। আমি এখানে রূপক অর্থে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ফার্নিচার, সাপ্লাইজ, ইকুইপমেন্ট এন্ড যেভাবে ক্রয়ের আমরা বাকিতে ক্রয় শুধুমাত্র এখানে ইনক্লুড করব, তাহলে অলওয়েজ ক্রেডিট পাশে একটাই হবে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে যে সম্পদটাই ক্রয় করি না কেন বাকিতে ক্রয় করলে যাবে তো হবে ওই সম্পত্তির নাম ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে ক্রেডিট সাইডে একটাই ঘর হবে অলওয়েজ অ্যাকাউন্টস পেয়েবল, এবং সম্পদের নাম যদি অন্য কিছু থাকে সেখানে অন্য কিছু লিখবো আমরা। এটা রূপক অর্থে 4টা সম্পদের নাম লিখেছি, ম্যাক্সিমাম অঙ্কে এই সম্পদগুলোই থাকে। ওকে, সেল জার্নাল পিরিয়ডিক্যাল সিস্টেম, সেল জার্নাল পিরিয়ডিক্যাল সিস্টেমে বিক্রয়ের যে জাবেদা সেটা মনে রাখলেই টেবিল হয়ে গেল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট।
তাহলে পিরিয়ডিক্যাল সিস্টেমে আমরা সেলস এর জাবেদা দেখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এই পার্সেল জার্নাল সেলস জার্নাল মানে এখানে অনলি বাকিতে লেনদেনগুলো বসবে, অনলি বাকি লেনদেনগুলো বসবে। পারপেচুয়াল সিস্টেমে বিক্রয়ের সময় আমরা দেখে আসলাম দুইটি জাবেদা হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে এই যে দুইটা টাকার দর হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই টাকা দর হবে দুটি। ওকে, রুলসটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। ক্লাসটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দাও, তোমাদের নিজের প্রয়োজনে ক্লাসটা শেয়ার করো। পরবর্তীতে যদি আবার এই ক্লাস দেখার প্রয়োজন হয় তাহলে তুমি ক্লাসটা শেয়ার করে রাখলে যে কোনো টাইমে তুমি ক্লাসটা আবারও দেখে নিতে পারবে। ওকে, আমরা একটা অঙ্কে চলে আসি। প্রবলেম 1 বলা হচ্ছে the following transaction মানে লেনদেন of কাজী রফিক cash received for the month of July 2017। তাহলে cash received related কিছু ট্রানজাকশন লেনদেন দেওয়া আছে, রেকর্ডটা পড়ে আসি। you are required to journalize the transaction in the cash received journal। তাহলে cash received journal করতে বলেছে, নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে নগদ প্রাপ্তি শুধুমাত্র যেগুলো নগদ আসবে এইগুলাই হিসাবভুক্ত করতে হবে, কোনো বাকি লেনদেন এখানে আসবে না, নগদ পরিশোধগুলো এখানে আসবে না, শুধুমাত্র নগদ প্রাপ্তি, নগদ যে টাকাগুলো আসবে সেইগুলো এখানে হিসাবভুক্ত করতে হবে। তাহলে জুলাইয়ের আমরা আগে এন্ট্রিগুলো পড়ে বুঝে নিব যে এটা পারপেচুয়ালি করা লাগবে নাকি পিরিয়ডিক্যালি করা লাগবে। ছক অলওয়েজ নির্দিষ্ট, ছক অলওয়েজ নির্দিষ্ট। পারপেচুয়াল আর পিরিয়ডিক্যাল কিছু যদি অঙ্কে না বলা থাকে চেনার উপায়, বিক্রয়ের গায়ে সেলস এর গায়ে যদি কস্ট প্রাইসটা থাকে তাহলে পারপেচুয়াল। তাহলে আমরা এইটুকু দেখে বুঝবো পারপেচুয়াল আর পিরিয়ডিক্যাল। তাহলে সেলস এর গায়ে যদি কস্ট প্রাইস থাকে তাহলে পারপেচুয়াল, সেলস এর গায়ে কস্ট প্রাইস থাকলে পারপেচুয়াল। তাহলে এই ম্যাথটা প্রবলেম 1 আমরা কোন সিস্টেমে করব? পারপেচুয়াল সিস্টেমে। প্রবলেম 1 পারপেচুয়াল সিস্টেমে কেন করব? সেলস এর গায়ে কস্ট প্রাইস আছে, তাহলে সেলস এর গায়ে কস্ট প্রাইস থাকলে অঙ্কটা করতে হবে পারপেচুয়াল সিস্টেমে। তাহলে পারপেচুয়াল সিস্টেমে আমরা ছকটা দেখে আসি, অলওয়েজ নির্দিষ্ট, চেঞ্জ হবে না কখনোই। তাহলে সলিউশন 1 শুরুতেই ডেট অ্যাকাউন্টস ক্রেডিটেড রেফারেন্স ইনভয়েস নাম্বার, ডেবিট পাশে ঘর হবে অলওয়েজ দুইটা, ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট, ক্রেডিট সাইডে অলওয়েজ ঘর হবে তিনটা, সেলস অ্যাকাউন্ট রিসিভেবল আদার্স এন্ড পারপেচুয়াল সিস্টেমের জন্য এক্সট্রা ঘর এটি হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, সিওজিএস সংক্ষেপে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে একটা ছক কেটে নাও, শুরুতেই একটা ছক কেটে নাও। হাফ পেজ মতো ছক কাটো, সারি না কাটলেও হয়, সারি কেটে অঙ্ক করা যায়, সারি ছাড়াও অঙ্কটা করা যায়। সারি বিহীন করো, তাহলে ছকটা কাটো, হাফ পেজের একটা ছক কাটো। না বুঝতে পারলে কমেন্টস করে জানাই দিবা, কোনো এন্ট্রি যদি না বুঝতে পারো তাহলে কমেন্টস করে জানাবা, আমি সেই তারিখটা আবারও তোমাদের বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই ট্রিটমেন্টে চলে আসি। এবার ছকের ট্রিটমেন্ট গুলো। 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ কাজী রফিক বিরিংস ক্যাশ, বিরিং মানে আনয়ন করা, ক্যাশ 50,000 অ্যাজ ক্যাপিটাল। তাহলে রফিক 50,000 টাকা ক্যাপিটাল বাবদ আনয়ন করলো, প্রতিষ্ঠানে নগদ টাকা আনলো। আমরা জানি সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তাহলে নগদ আসছে, সম্পদ আসছে, সম্পদ ডেবিট, তাহলে জাবেদা করলে হয় ক্যাশ ডেবিট এন্ড ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ যেগুলো ডেবিট হবে সেগুলোই রিসিভ জার্নালে বসবে, ক্যাশ রিসিভ জার্নালে বসবে। তাহলে এটি বসবে, বিবরণ ঘরে লিখতে হবে ক্রেডিট নাম, তাহলে লিখবো ক্যাপিটাল নামে। তাহলে 50,000 টাকা 1 তারিখে ট্রিটমেন্ট হবে ক্যাশে এবং
তাহলে আমাদের 1 তারিখের ট্রিটমেন্টটা হবে বিবরণ ঘরে লিখবে অ্যাকাউন্টস ক্রেডিটেড অর্থাৎ ক্রেডিট হিসাব পক্ষের নাম ক্যাপিটাল নামে ক্যাশের ঘরে এবং ক্রেডিট সাইডে ক্যাপিটাল নামে কোনো ঘর নেই তাহলে আদার্স এর ঘরে ক্যাশের ঘরে এবং আদার্স এর ঘরে তাহলে 1 তারিখের ট্রিটমেন্ট হবে ক্যাশে এবং আদার্স এ ইকুয়েশনের মতো এখানে অপশন নেই যে যোগ হবে না বিয়োগ হবে চিন্তা করা লাগবে এমন কোনো অপশন নেই জাস্ট জাবেদা যা হবে সেই ঘরে টাকা বসে যাবে তাহলে জুলাইয়ের 1 তারিখ জাবেদা হয়েছিল ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট তাহলে বিবরণ ঘরে লিখতে হয় ক্রেডিট নামটা তাহলে ক্যাপিটাল লিখে ক্যাশে 50 আদার্সে 50 কোন তারিখ যদি বুঝতে প্রবলেম হয় কমেন্টসে জানাবা আমি সেই তারিখটা আবারও বুঝাই দিব ওকে 1 তারিখ কমপ্লিট হলো 2 তারিখে চলে আসি ক্যাশ সেলস নগদে বিক্রয় ফর মার্চেন্ডাইজ 30000 টাকা তাহলে নগদে বিক্রয় করলে দুটি জাবেদা হয় প্রথমে পার্টিশন সিস্টেমে দুটি জাবেদা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট নগদে বিক্রয় বিক্রয়ের ফলে নগদ টাকা আসছে বিক্রয়ের ফলে নগদ কি হচ্ছে আসছে তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট টাকা 30000 সেকেন্ড জাবেদা কস্টের জন্য জাবেদা হয় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কস্টের টাকাটা তাহলে আমাদের কস্টের টাকা আছে 25000 তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নালে বসবে ক্যাশের ঘরে বসবে সেলসের ঘরে বসবে আমরা বিবরণ ঘরে ক্রেডিট নাম লিখি তবে এই অঙ্কে এই সেলস নামটা লেখা যাবে না আমরা যখন ছকের মধ্যে দেখব ছকের মধ্যে দেখব 2 তারিখ যে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট এই যে ক্রেডিট পাশে সেলস নামটা আছে এই কারণে বিবরণ ঘরে সেলস নামটা লেখা যাবে না ক্রেডিটে আমাদের হেডলাইনে সেলস নামটা আছে হেডলাইনে যে নামটা থাকবে ডিটেইলসে বিবরণে সেই নামটা লেখা যাবে না তাহলে জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট তাহলে ক্যাশ ডেবিট ডেবিট সাইডে ক্যাশের ঘরে ক্রেডিট সাইডে সেলসের ঘরে 30000 টাকা কস্টের টাকাটা ডিরেক্ট বসে যাবে 25000 কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ওকে 2 তারিখ একটু কমেন্টস করে জানাও বুঝছো কিনা 2 তারিখ যদি বোঝো তাহলে কমেন্টে জানাও 2 তারিখ ওকে 2 তারিখ যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো 2 তারিখ ওকে ওকে পরবর্তী তারিখে আসি আমরা 3 তারিখ এ চেক ফর টাকা 19500 ইজ রিসিভড রিসিভ মানে প্রাপ্তি একটা চেক পাওয়া যাচ্ছে 19500 টাকার একটা চেক পাওয়া যাচ্ছে ফ্রম বি কোম্পানি অন পেমেন্ট অফ টাকা 20000 তাহলে বি কোম্পানির কাছে 20000 টাকা পাবো আমরা তার মধ্যে পাচ্ছি এখন 19500 টাকা তাহলে 20000 এর মধ্যে পাওয়া যাচ্ছে 19500 তাহলে 3 তারিখ তাহলে 3 তারিখে চেক ফর 19500 ইজ রিসিভড একটা চেক পাচ্ছি মানে নগদ টাকা শামিল নগদ আসছে তাহলে ক্যাশ ডেবিট তাহলে ক্যাশ ডেবিট পাচ্ছি কার কাছ থেকে অ্যাকাউন্ট রিসিভেবল বি কোম্পানির কাছ থেকে তাহলে বির কাছে আমি টাকা পাইতাম তাহলে সে ছিল 2000 অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ কমে যাচ্ছে তাহলে পাচ্ছি কত 20000 টাকা পাইতাম এখন পাচ্ছি 19500 তাহলে যাবে তো হবে 19500 ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 19500 এখানে কিন্তু ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট কেন হবে না প্রশ্নে কোথাও বলা নেই যে ফুল সেটেলমেন্ট প্রশ্নে যদি ফুল সেটেলমেন্ট বলা না থাকে তাহলে ডিসকাউন্ট কথাটা হবে না ফুল সেটেলমেন্ট বলা না থাকলে ডিসকাউন্ট কথাটা হবে না এটা মাথায় রাখো প্রশ্নে কোথাও ফুল সেটেলমেন্ট বলে নাই তাই যাবে হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল বিবরণে লেখা যাবে না এই নাম থাকলে দেনাদারের নাম থাকলে নামটা লিখে দিতে হবে তাহলে আমরা বিবরণে লিখবো বি কোম্পানি এই বি কোম্পানি হলো অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে 3 তারিখ আমরা বি কোম্পানি নামে লিখব ক্যাশ ডেবিট 19500 অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিটে 19500 ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট তাহলে ক্যাশে 19500 অ্যাকাউন্ট রিসিভেবলে 19500 ওকে
12 তারিখ ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ 26,000, কস্ট 20,000। তাহলে ক্যাশ সেলস আমরা কিছুক্ষণ আগে যেভাবে ট্রিটমেন্ট করলাম, আমরা 2 তারিখ যেভাবে ট্রিটমেন্ট করলাম সেম ভাবে। তাহলে ডিটেইলস এর বিবরণ ধরে লেখা যাবে না সেলস, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, কিন্তু বিবরণে সেলস কথা লেখা যাবে না, সরাসরি ক্যাশে এবং সেলসে বসাই দিব 26 এন্ড কস্টে সরাসরি 20,000 টাকা বসাই দিব। তাহলে সরাসরি ট্রিটমেন্টটা বসে যাবে 12 তারিখ। তাহলে 12 তারিখ ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ডিটেইলসে লেখা যাবে না কারণ সেলস নামটা আছে অলরেডি। তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশের ঘরে 26, সেলসের ঘরে 26। কস্টের জন্য সরাসরি কস্ট অফ গুডস সোল্ড এন্ড মার্চেন্ডাইজ, তাহলে 20,000 টাকা ডিরেক্ট বসে যাবে। কস্টের টাকা ডিরেক্ট বসে যাবে 20,000 টাকা। তারিখ ক্যাশ রিসিভ 10,000 অন বিলস রিসিভেবল, বিল রিসিভেবল মানে প্রাপ্য বিল, বিলস রিসিভেবল মানে হলো প্রাপ্য বিল। তাহলে ক্যাশ রিসিভড নগদ আসছে, নগদ আসলে নগদ ডেবিট, তাহলে ক্যাশ আসছে ক্যাশ ডেবিট, বিল রিসিভেবল প্রাপ্য বিলের মাধ্যমে টাকা আসছে, তাহলে হবে বিলস রিসিভেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট বিল রিসিভেবল ক্রেডিট, তাহলে ক্রেডিট পক্ষের নাম হলো বিলস রিসিভেবল। তাহলে আমরা ডিটেইলসে বিবরণ ধরে লিখব বিল রিসিভেবল নামে ক্যাশে এবং আদার্সে যে নামটা, তাহলে আমরা 20 তারিখ বিলস রিসিভেবল নামে লিখে দিব ক্যাশ ডেবিট 10,000, আদার্সে 10,000। যে নামটা ক্রেডিট পক্ষে থাকবে না সেটা আদার্সে বসবে, তাহলে বিলস রিসিভেবল নাম ক্রেডিট পক্ষে নাই তাহলে আদার্সে বসবে, যে নামটা থাকবে না সেটাই আদার্সে বসবে। তাহলে 20 তারিখ বিল রিসিভেবল নামে, বিলস রিসিভেবল নামে ক্যাশে বসবে, আদার্সে বসবে। ওকে। 25 তারিখ এ চেক ফর টাকা 25,400 রিসিভড প্রাপ্তি ফ্রম সি কোম্পানি, তাহলে সি কোম্পানি থেকে পাচ্ছি ফুল সেটেলমেন্ট। এই যে এইটুকু খুব ইম্পর্টেন্ট কথা, ফুল সেটেলমেন্ট মানে হলো পূর্ণ নিষ্পত্তি হয়ে যাচ্ছে, লেনদেনটা ভ্যানিশ হচ্ছে টাকা 26,000। তোমাদের কাছে মনে করো আমি 26,000 টাকা পাবো, এখন এই চেক ফর 25,400 আমি রিসিভ করছি 25,400, তাহলে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট 25,000, আমরা 25 তারিখ চেক পাচ্ছি 25,400 টাকা, ক্যাশ ডেবিট 25,400। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার কমছে 26,000, ফুল সেটেলমেন্ট যেহেতু তাহলে 26,000। এই যে 400 টাকা 600 টাকা আমরা কম পাচ্ছি এটা হলো ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টের মাধ্যমে টাকা পাওয়া যাচ্ছে। তাহলে চেক পাচ্ছি 25,400, 26,000 টাকা লেনদেন ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তার মানে দেনাদার পুরো 26,000 টাকাই কমে যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে আমি 600 কম পাচ্ছি, এটাকে বলা হয় ডিসকাউন্ট। তাহলে এটার নাম হলো সেলস ডিসকাউন্ট, এটা পারপিচুয়ালও যা পিরিয়ডিক্যালও তাই, সেলস ডিসকাউন্ট। তাহলে ক্যাশ রিসিভ ডিসকাউন্ট টাইমের মধ্যে পাচ্ছি, এটা পারপিচুয়ালে করলেও যাবে দেখাই, আবার পিরিয়ডিক্যালি করলেও এটাই হতো। তাহলে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, দেনাদারের নিকট হতে প্রাপ্তি, এইটুকু তোমরা সবাই পারো, দেনাদারের কাছ থেকে পাচ্ছি নগদ আসছে, তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ডিসকাউন্ট নিয়ে প্রবলেম হয়, মনে রাখার কৌশল ক্যাশ যেখানে ডিসকাউন্ট সেখানে, শর্ট টেকনিকটা হলো ক্যাশ যেখানে ডিসকাউন্ট সেখানে বসবে, ক্যাশ যেখানে ডিসকাউন্ট সেখানে। আচ্ছা 25 তারিখ জাবেদাটা বুঝছো কিনা? আচ্ছা 2 তারিখ রিয়াজ বলছে 2 তারিখ আরেকবার বোঝালে ভালো হয়। তো 2 তারিখের ক্যাশ সেলস নগদে বিক্রয়, ক্যাশ সেলস, তাহলে নগদে বিক্রয় করলে হয় ক্যাশ ডেবিট এন্ড সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 30,000 টাকা। পারপিচুয়াল সিস্টেমে বিক্রয় দুটি জাবেদা হয়, একটা বিক্রয় মূল্যের জন্য আর একটা কস্ট প্রাইসের জন্য। তাহলে জাবেদাটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ব্যয় বাড়ছে ব্যয় ডেবিট, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই পারপিচুয়াল সিস্টেমে পণ্যটাকে সম্পদ হিসেবে হিসাবভুক্ত করা হয়, তাহলে এই 25,000 টাকার ক্রয় মূল্যে চলে যাচ্ছে, ওটা সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ ক্রেডিট টাকা 25,000। ওকে, আচ্ছা 25 তারিখটা বুঝছো কিনা একটু কমেন্টস করো, 25 তারিখটা জাবেদা বুঝছো কিনা একটু কমেন্টস করো।
25 তারিখে জাবেদাটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো। ফুল সেটেলমেন্ট বলেছে বলে ডিসকাউন্ট কত আসবে, সেলস ডিসকাউন্ট ফুল সেটেলমেন্ট বলেছে বলে, তাহলে 25 তারিখে ট্রিটমেন্ট হবে সি কোম্পানি নামে, সি কোম্পানি নামে। তাহলে 25 তারিখ সি কোম্পানি, বিবরণ ঘটে সি কোম্পানি, অ্যাকাউন্ট রিসিভেবলের নাম হলো সি কোম্পানি। এই অ্যাকাউন্ট রিসিভেবল কথাটা লেখা যাবে না, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল ভিতরে নামটা আছে। অ্যাকাউন্ট রিসিভেবল কে সেই নামটা লিখে দিতে হবে, সি কোম্পানি। তাহলে যাবে হচ্ছে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট ক্যাশের ঘরে বসবে ডেবিট পাশে, সেলস ডিসকাউন্ট ডেবিট ডিসকাউন্টের ঘরে বসবে 600, এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল 26000 ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 26000। ওকে, 31 তারিখে আসি আমরা। বলছে ক্যাশ রিসিভ টাকা 3300 ফর ইন্টারেস্ট, ক্যাশ রিসিভ নগদ প্রাপ্তি 3300 ফর ইন্টারেস্ট, সুদ বাবদ নগদ প্রাপ্তি, সুদ বাবদ নগদ প্রাপ্তি, যেহেতু নগদ আসছে তাহলে সম্পদ আসলে ডেবিট, ক্যাশ ডেবিট, তাহলে নগদ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তাহলে ক্যাশ রিসিভ নগদ প্রাপ্তি ক্যাশ ডেবিট, যে মাধ্যমে পাচ্ছি ইন্টারেস্ট মাধ্যমে পাচ্ছি, এই ইন্টারেস্টটা আমাদের আয়, ইন্টারেস্ট ব্যয় হতে পারে আয় হতে পারে, টাকা পাচ্ছি মানে আয়, তাহলে ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে যাবে হলো ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে ট্রিটমেন্টটা হবে এভাবে, তাহলে 31 তারিখ ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, তাহলে ক্রেডিট পক্ষের নাম এখানে লিখবো সর্বদা ক্রেডিট, তাহলে ইন্টারেস্ট রেভিনিউ নামে, ইন্টারেস্ট রেভিনিউ নামে বসবে ক্যাশের ঘরে 3300 এন্ড আদার্স এর ঘরে বসবে 3300। যে নামটা ক্রেডিট সাইডে থাকবে না সেটা আদার্স এ বসবে, তাহলে ইন্টারেস্ট রেভিনিউ নামে ক্যাশের ঘরে বসবে 3300, আদার্স এ বসবে 3300। ওকে, প্রত্যেকটা ট্রানজাকশন আমরা লিপিবদ্ধ করেছি, এখন জাস্ট প্রতিটা ঘর যোগ টেনে দিতে হবে। এই প্রতি ঘরের যোগফলটাকে বলা হয় ফুট, প্রতি ঘরের যোগফলটাকে বলা হয় ফুট, এই প্রত্যেক ঘরের যোগফল করে দিয়েছি, এটাকে বলা হয় ফুট। আর ডেবিট আর ক্রেডিট মিলানোকে বলা হয় ক্রস ফুট। এটা অঙ্কে না চাইলে না করলে সমস্যা নাই, এই ক্রস ফুট না মিলাইলেও হয়, কিন্তু আমরা অলওয়েজ দেখাই দিচ্ছি যে অঙ্কে রিকোয়ারমেন্টে করতে বলবে সেটা তো অবশ্যই করা লাগবে, আর করে দিলে কোনো সমস্যা নাই। এজন্য আমরা অলওয়েজ প্রতিটা ঘরের যোগফলটাকে বলা হয় ফুট এন্ড ডেবিট ক্রেডিট মেলানোকে বলা হয় ক্রস ফুট। ওকে, প্রবলেম 1 পুরো কমপ্লিট করলাম। প্রবলেম 1টা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাও। প্রবলেম 1 কোন তারিখে যদি প্রবলেম থাকে বলতে পারো, না থাকলে ক্লিয়ার লিখে দাও। প্রবলেম 1 ক্লিয়ার। আমরা 2 নম্বর ব্যাখ্যাতে চলে আসবো। নূর বলছে অল ক্লিয়ার, বাকিরা একটু দ্রুত কমেন্টস করো, আমরা 2 নম্বর ম্যাথে চলে আসবো। বাকিরা দ্রুত কমেন্টস করো। ওকে, 2 নম্বর এবং 12 নম্বর করে আমরা কিছু লিখছি না কেন? 2 নম্বরে জাবেদাটা হয়েছে এমন ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এই যে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আমরা লিখবো ক্রেডিট নাম, তো ক্রেডিট নামটা কি সেলস। এই দেখো ক্রেডিট সাইডে সেলস নামটা আছে, বিবরণ ঘরে ওই নামটা লেখা যাবে না যেটা হেডলাইনে থাকবে, বিবরণ ঘরে ওই নামগুলো লেখা যাবে না যেটা আমাদের হেডলাইনে থাকবে। এই যে সেলস নামটা লেখা আছে, এই কারণে এটা ফাঁকা গেছে, এটা সেলস এর এন্ট্রি গুলো নাম লেখা হয় নাই। তাহলে আবারো বলি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তাহলে সেলস নামটা বিবরণে থাকার কারণে, এই যে ক্রেডিট পাশে সেলস নামটা থাকার কারণে আমরা বিবরণ ঘরে নামটা লিখি নাই, তাহলে যে নামটা আমাদের ছকে থাকবে বিবরণে ওই নামটা লেখা যাবে না। ওকে, 25 তারিখ প্রসাদ বলছে 25 তারিখটা আরেকবার বলতে। দেখো ভাই 25 তারিখ এ চেক ফর 25,400 রিসিভড, রিসিভ মানে প্রাপ্তি, একটা চেক পাচ্ছি, চেক পাওয়া মানে নগদ টাকা শামিল, তাহলে নগদ আসছে ক্যাশ ডেবিট, চেক পাচ্ছি মানে নগদ টাকা আসছে ক্যাশ ডেবিট,
ক্যাশ ডেবিট কত পাচ্ছি 25,400, তাহলে ক্যাশ ডেবিট 25,400 টাকা নগদ পাচ্ছি, ক্যাশ ডেবিট 25,400। রিসিভ ফর সি কোম্পানি, সি কোম্পানির কাছ থেকে পাচ্ছি, সি কোম্পানিকে দেনাদার, টাকা পাওয়া যায় অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাচ্ছি, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখন বলেছে ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তি, এইটুকু নতুনত্ব, এই যে ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তি কত টাকা 26,000। তোমাদের কাছে মনে করো প্রসাদ, তোমার কাছে আমি টাকা পাইতাম 26,000 টাকা, 26,000 টাকার মধ্যে তুমি আমাকে দিচ্ছ 25,400, দিয়ে বলছো ভাই লেনদেনটা ফুল সেটেলমেন্ট করে নেন, আর দিতে পারবো না, লেনদেন নিষ্পত্তি হয়ে যাচ্ছে, তাহলে তুমি দেনাদার কমে যাচ্ছে টোটালি 26,000। তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে ক্যাশ পাচ্ছি 25,400, দেনাদার কমছে 26,000, এই মাঝখানের টুকু হলো ডিসকাউন্ট, তাহলে সেলস ডিসকাউন্ট, এই যে 600 ব্যয় হচ্ছে, সেলস ডিসকাউন্ট ব্যয় হচ্ছে, ব্যয় বাড়লে ডেবিট হয়। একটা টেকনিক মনে রাখতে পারো, ক্যাশ যে পক্ষ ডিসকাউন্ট সে পক্ষ, যখনই ফুল সেটেলমেন্টে লেনদেনটা হবে, ফুল সেটেলমেন্টে টাকা পাওয়া যাবে, তখনই ডিসকাউন্ট আসবে। তো ডিসকাউন্ট মনে রাখার কৌশল, ক্যাশ ডেবিট মানে ডিসকাউন্ট ও ডেবিট। ওকে, বুঝছো কিনা? প্রসাদ 25 তারিখ বুঝছো কিনা একটু কমেন্টস করে দাও। আচ্ছা, কোড সেন্টার স্ক্রিনশট নিলে যে নিয়ে নাও, কোড সেন্টার স্ক্রিনশট নিলে নিয়ে নাও, পূর্ণাঙ্গ কোড সেন্টারে আছে। প্রসাদ 25 তারিখ বুঝলে একটু বলো, আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 25 তারিখ বুঝলে একটু কমেন্টস করো, আমরা 2 নম্বর অঙ্কে যাব। ওকে, এক এবং 2 সেম টাইপের ম্যাথ, তোমাদের ক্লিয়ার করার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা 2 নম্বর ম্যাথটা আরেকবার দেখাবো। বলা হচ্ছে দা ফলোইং ট্রানজাকশন অফ মিস্টার রেজা ক্যাশ রিসিভ ফর দা মান্থ অফ জুন, জুন মাসের নগদ প্রাপ্তিগুলো দেওয়া আছে। রিকোয়ার্ড বলছে কি, জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশনস ইন ক্যাশ রিসিভ জার্নাল, নগদ প্রাপ্তি জাবেদা করো, ক্যাশ রিসিভ জার্নাল নগদ প্রাপ্তি জাবেদা করো। তাহলে নগদ প্রাপ্তি পারপিচুয়াল আর পিরিয়ডিক্যাল, এটা চেনার উপায় আমরা জানি, সেলসের গায়ে কস্ট থাকলে পারপিচুয়াল, তাহলে সেলসের গায়ে কস্ট প্রাইস থাকলে পারপিচুয়াল। তাহলে 2 নাম্বার ম্যাথটা আমরা করব কোন সিস্টেমে? পারপিচুয়াল সিস্টেমে। 2 নাম্বার ম্যাথটা আমরা করব পারপিচুয়াল সিস্টেমে। তাহলে পারপিচুয়াল সিস্টেম মানে কেবল যে ছকটা কাটলাম সেম ছক, কখনো পরিবর্তন হবে না, ছকে কখনোই পরিবর্তন হবে না, সেম ছক। তাহলে শুরুতেই ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড অলওয়েজ, রেফারেন্স, ইনভয়েস নাম্বার, ডেবিট সাইডে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, ক্রেডিট সাইডে সেলস অ্যাকাউন্ট রিসিভেবল আদার্স, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এন্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হবে ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে ক্রেডিট। 2 নাম্বার। আমরা লেনদেনে চলে আসি। 1 তারিখে লেনদেন, এই যে আমরা ক্যাশ রিসিভ করলাম, 1 নাম্বার ম্যাথে যে এন্ট্রি পেয়েছি 2 নাম্বার ম্যাথেও তাই পাবো, সবগুলো ম্যাথে এটাই পাবো, নতুন হয়তো 2-1টা এন্ট্রি যুক্ত হবে। নগদ প্রাপ্তি কিছু নির্দিষ্ট ঘটনার ফলে নগদ পাওয়া যায়, একটা ম্যাথ বুঝে শুনে করতে পারে, সব পারা যাবে। তো দেখো, মিস্টার রেজা ব্রিংস ক্যাশ 1,50,000 ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল বাবদ 1,50,000 আনয়ন করছে, যার হলো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ট্রিটমেন্টটা হবে ক্যাশে এবং আদার্সে, তাহলে ট্রিটমেন্টটা হবে আমাদের তাহলে 1 তারিখে জাবেদা হলো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট সাইডে লিখবো অ্যাকাউন্টস ক্রেডিটেড নাম ক্যাপিটাল, তাহলে ক্যাশের ঘরে 1,50,000, আদার্স 1,50,000। জাবেদা হলো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাহলে বিবরণে লিখতে হবে ক্যাপিটাল নামে, ক্রেডিট পক্ষে না, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্রেডিটের নামটা বিবরণে লিখলাম ক্যাপিটাল, ক্যাশের ঘরে, ক্রেডিট সাইডে ক্যাপিটাল নামে কোনো ঘর নেই তাই আদার্সে, ক্যাপিটালের কোনো ঘর নেই তাই আদার্সে। ওকে,
2 তারিখ ক্যাশ সেলস মার্চেন্ডাইজ 35,000 কস্ট আছে 27,000। তাহলে সেলস এর আমরা জানি দুইটা জাবেদা হয়, কেবলই আমরা বললাম সেলস এর দুটি জাবেদা, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 35। সেকেন্ড জাবেদা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এন্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 27,000। আমাদের এই যে জাবেদাটা হলো ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্রেডিট নাম সেলস, কিন্তু এই বিবরণ ধরে আমরা সেলসটা লিখবো না, ট্রিটমেন্টে আমরা বিবরণে সেলসটা লিখবো না, কারণ আমাদের অঙ্কের ভিতরে সেলস নামটা অলরেডি আছে। তাহলে 2 তারিখ অনলি তারিখটা লিখে আমরা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট টাকার ঘরে মান বসে দিব। এই যে সেলস নামটা আছে বিবরণে লেখা যাবে না সেই নামগুলা, যেই নামগুলা আমাদের ছকের মধ্যে নাম থাকবে। তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, কস্টের টাকা ডাইরেক্ট কস্টেই বসে যাবে, কস্টের টাকা ডাইরেক্ট কস্টেই বসে যাবে। 4 তারিখ a check for 20,500 received from RZ company is full settlement। এই যে আগের অঙ্কে যেটা 25 তারিখ ফুল সেটেলমেন্ট বলেছিল, এখানে সেটা বলা আছে অফ টাকা 21,000। তাহলে দেনাদারের কাছে পাওয়া যাবে 21,000 টাকা, সেটা 20,500 টাকায় ফুল সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, পূর্ণ নিষ্পত্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই লেনদেনের টাকা আর কখনোই কি হবে না, তাহলে এ চেক ফর 20,500 রিসিভ, তাহলে 20,500 টাকা নগদ পাচ্ছি, তাহলে ক্যাশ ডেবিট 20,500। আগের অঙ্কে যেটা 25 তারিখ করলাম ফুল সেটেলমেন্ট, এই পূর্ণ নিষ্পত্তির জন্য ডিসকাউন্ট আসবে। তাহলে বলছিলাম ক্যাশ যেখানে ডিসকাউন্ট সেখানে, তাহলে ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে 21,000 টাকা দেনাদার কমছে, 20,500 টাকায় ফুল সেটেলমেন্ট করছি, লেনদেন নিষ্পত্তি করছি, তাহলে এই 500 টাকা হলো ডিসকাউন্ট। তাহলে 4 তারিখ নাম আছে আরজেড কোম্পানি, তাহলে আরজেড কোম্পানি নামে ট্রিটমেন্টটা করতে হবে, তাহলে আরজেড কোম্পানি নামে ট্রিটমেন্টটা বসবে। তাহলে 4 তারিখ আরজেড কোম্পানি নামে, দেনাদারের নাম আরজেড, তাহলে দেনাদারের নামটা লেখা যাবে না, দেনাদার নামটা এই যে আছে বিধায় নামটা লিখবো আরজেড কোম্পানি। তাহলে ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 21,000 টাকা। আশা করি 2 নম্বর ম্যাথটা ইজিলি বুঝতে পারছো তোমরা। 9 ক্যাশ সেলস 28,000 কস্ট 22,000, সেম ভাবে ক্যাশের ঘরে সেলসের ঘরে আর কস্টের ঘরে ডাইরেক্ট বসে যাবে। তাহলে 9 তারিখ ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশে 28 সেলসে 28, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড এন্ড মার্চেন্ডাইজ ডাইরেক্ট 22,000 টাকা বসে যাবে। 20 তারিখ ক্যাশ রিসিভ 20,000 বিলস রিসিভেবল, প্রাপ্য বিলের অর্থটা পাওয়া যাচ্ছে, ক্যাশ ডেবিট বিল রিসিভেবল ক্রেডিট। তাহলে ক্রেডিটের নামটা বিবরণ করে লিখবো বিলস রিসিভেবল, ক্যাশের ঘরে বসবে আদার্সে বসবে, যে এন্ট্রিগুলো আমাদের ক্রেডিট পাশে নাম থাকবে না, যেটার নাম থাকবে না সেটা আদার্সে বসবে। তাহলে ক্যাশ ডেবিট বিল রিসিভেবল ক্রেডিট, ক্যাশের ঘরে বসবে, ক্রেডিট সাইডে বিল রিসিভেবল নামটা নাই, যে নামটা থাকবে না সেটি আদার্সে বসবে, যেই নামটা থাকবে না সেটি আদার্সে বসবে। ক্যাশ ডেবিট বিলস রিসিভেবল ক্রেডিট, বিলস রিসিভেবল ক্রেডিটের নামটা লিখবো, ক্রেডিট হিসাব পক্ষের নাম লিখবো, ক্রেডিট সাইডে বিল রিসিভেবল নাই, আদার্সের ঘরে বসবে। 25 a check for 25,100 received from account receivable from AR company in full settlement, আবারও বলেছে ফুল সেটেলমেন্ট অফ 26,000, তাহলে ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তিতে টাকা পাওয়া যাচ্ছে 25,100। তাহলে পূর্ণ নিষ্পত্তিতে টাকা পাওয়া গেলে আমরা জানি জাবেদা হবে তাহলে ক্যাশ ডেবিট পাচ্ছি 25,100, ক্যাশ ডেবিট 25,100, ফুল সেটেলমেন্ট পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা 26,000, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 26,000, দেনাদার কমছে 900 টাকা হইলো ডিসকাউন্ট, ফুল সেটেলমেন্ট বলার কারণে এই ডিসকাউন্ট আসবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের নাম হলো, এখানে কোম্পানির নাম আছে এআর কোম্পানি, তাহলে বিবরণ ধরে লিখবো এআর কোম্পানি। তাহলে এআর কোম্পানি নামে ক্যাশ ডেবিট 25,100, ডিসকাউন্ট হলো 900 এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল 26,000, ক্যাশ ডেবিট
সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, যাবে যা হবে সেই ঘরে টাকা বসবে। লাস্ট 30 তারিখ ক্যাশ রিসিভ 2900 অফ ইন্টারেস্ট অন নোটস রিসিভেবল। নোটস রিসিভেবল মানে প্রাপ্য বিল সম্পদ, সম্পদের সুদ আয় হয়, সম্পদের সুদ আয় হয় আর দায়ের সুদ ব্যয় হয়। তাহলে এখানে ক্যাশ রিসিভ নগদ প্রাপ্তি, সুদ বাবদ, তাহলে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, ডেবিটে ক্যাশে এবং ইন্টারেস্ট রেভিনিউ, ক্রেডিট সাইডে ইন্টারেস্ট রেভিনিউ নামে ঘর নেই তাই আদার্সে বসবে। বিবরণ ঘর লিখতে হবে ইন্টারেস্ট রেভিনিউ, বিবরণ ঘর লিখতে হবে ইন্টারেস্ট রেভিনিউ। প্রত্যেকটা ট্রানজাকশন আমরা বসাইছি, এবার জাস্ট প্রতিটা ঘর যোগ করে দিলাম। প্রত্যেক ঘরের যোগফলকে বলা হয় ফুট আর ডেবিট ক্রেডিট মিলানোকে বলা হয় ক্রস ফুট। প্রতি ঘরের যোগফলকে বলা হয় ফুট এন্ড ডেবিট ক্রেডিট মিলানোকে বলা হয় ক্রস ফুট। ওকে, প্রবলেম 2 কমপ্লিট হলো। প্রবলেম 2 ক্লিয়ার বুঝছো কিনা একটু কমেন্টস করে জানাও। প্রবলেম 2টা বুঝছো কিনা একটু কমেন্টস করে জানাও। আর ক্লাসটা অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দাও। তোমাদেরই প্রয়োজনে ক্লাসটা শেয়ার করে রাখো, তোমাদেরই প্রয়োজনে ক্লাসটা শেয়ার করে রাখো। পরবর্তীতে এই ক্লাসটা আবার যদি দেখার প্রয়োজন হয়, ক্লাসটা যদি শেয়ার করে রাখো তাহলে ইজিলি তোমরা দেখতে পারবে। 2 নাম্বার কোশ্চেনটা বুঝছো কিনা একটু কমেন্টসে লিখে দাও। 2 নাম্বার ডান, কমেন্ট করো একটু 2 নাম্বার ডান। বাকি সবাই একটু কমেন্টস করো এবং ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। তাহলে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার ম্যাথটি করালাম, এই চ্যাপ্টারের সাজেশন এই যে ম্যাথগুলো আমার আছে সেটার প্রত্যেকটা ম্যাথই আমি করাই দিব তোমাদের। তো এই যে 2টা করালাম, এই 2টাই বাসায় আরেকবার প্র্যাকটিস করবা, 2টা আবার প্র্যাকটিস করবা, দেখবা যে আগামী দিনের ক্লাস একেবারে ইজি লাগবে। আগামী দিন আমরা আবারও ক্যাশ রিসিভটি করব, তো আগামী দিনের ক্লাসটা দেখবা একেবারে ইজি লাগবে যদি এই 2টা ম্যাথ সুন্দর করে বুঝে শুনে করতে পারো, কারণ ম্যাক্সিমাম অঙ্কে একই ধরনের এন্ট্রি থাকবে। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।